নমস্কার। গপ্পটার বেশিতে এর আগে আপনারা শুনেছেন বিশ্ব সাহিত্যের নানা স্বাদের গল্প। আজ কথামানবী কুমারহট্ট নিয়ে এসেছে আপনাদের জন্য স্যার এডগার অ্যালেন পোয়ের লেখা ছোট গল্প দ্য মাস্ক অব দ্য রেড ডেথ। শুনে দেখুন কেমন লাগে। তাহলে শুরু করা যাক। দেশ জুড়ে হাহাকার সৃষ্টি করেছে লাল মৃত্যু অথবা রেড ডেথ। শরীর থাকলেই ব্যাধি থাকে, কিন্তু এরকম কদর্য এবং মারাত্মক ব্যাধি কখনো দেখা যায়নি। রক্তই এই কাল রোগের লক্ষণ। রক্তের লাল রং আর বিভৎসতাই যেন লাল মৃত্যুর আত্মপরিচয়। রহস্যময় ব্যাধি উপদেবতার শিল মোহরে রক্ত, অথবা রক্তই এই অবতারের পার্থিব রূপ। হঠাৎ আতীব্র যন্ত্রণা, চোখে ধোঁয়া দেখা, লোমকূপ দিয়ে অঝোর ধারে রক্তক্ষরণ। সারা গায়ে, বিশেষ করে মুখ ভর্তি টকটকে লাল ক্ষতচিহ্নের দরুন রোগগ্রস্তের ধারে কাছে কেউ এগোয় না। সেবা শুশ্রূষা, সহানুভূতি তো দূরের কথা। রোগের শুরু থেকে শেষ পর্যন্ত লাগে মাত্র আধ ঘন্টা। প্রাণ পাখি পিঞ্জর ছেড়ে উড়ে যায় আধ ঘন্টা ফুরোলেই। প্রিন্স প্রসপেরো কিন্তু দারুণ সাহসী এবং ভীষণ সুখী মানুষ। তার রাজত্বেই যখন লাল মৃত্যু জনপদের পর জনপদ জনশূন্য করে দিলে, উনি হাজারখানেক সুস্থ বন্ধুবান্ধব বেছে নিলেন পাত্র মিত্র অমাত্যের মধ্যে থেকে। সবাইকে নিয়ে আশ্রয় নিলেন কেল্লার মতো সুরক্ষিত একটি মঠে। জায়গাটা দেখবার মতো, জমকালো, আয়তনে বিশাল, সাজসজ্জা সুরুচিপূর্ণ। প্রিন্স বাতিগ্রস্ত হলেও রুচিবান পুরুষ। পুরো মঠটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের গায়ে লোহার ফটক। পারিষদবর্গ আগুনের চুল্লি আর হাতুড়ি সঙ্গে এনেছিল। ভেতরে ঢুকে ঝালাই করে এঁটে দিল ছিটকিনিগুলো। হঠাৎ মন খারাপ হলে, বাইরে যাওয়ার জন্য ক্ষেপে উঠলে কোনো রকমেই যাতে বেরোনো না যায়, তাই এই ব্যবস্থা। খাবার দাবারের অভাব নেই মঠে, সুতরাং রেড ডেথকে থোড়াই কেয়ার। বাইরের দুনিয়া মরুকগে, শোক দুঃখে ভেঙে পড়াও মূর্খতা। প্রিন্স আমোদ প্রমোদের ঢালাও ব্যবস্থা রেখেছেন মঠের মধ্যেই। আছে ভাঁড়, স্বভাব কবি, নাচনি, গাইয়ে বাজিয়ে, রূপসী এবং সুরা, সেই সঙ্গে নিরাপত্তা। বাইরে থাকুক লাল মৃত্যু। মাস 5-6 পর অত্যন্ত অসাধারণ এক মুখোশ নাচের আয়োজন করলেন প্রিন্স, মঠের সুরক্ষিত নিরাপত্তায়। বাইরের জগতে তখন রেড ডেথের অখণ্ড রাজত্ব। মাস্ক শুধু ইন্দ্রিয় সেবীদের মানায়। জাঁকজমকপূর্ণ বিলাসবহুলে নাচের আসরে ভোগাসক্তি ছাড়া আর কিছু থাকে না। কিন্তু তার আগে যে ঘরগুলোয় নাচের ব্যবস্থা হয়েছিল তার বর্ণনা দেওয়া যাক। মোট 7খানা রাজকীয় প্রকোষ্ঠে মুখোশ নাচ হয়। অনেক রাজপ্রাসাদে এই 7খানা ঘর পর পর সাজানো থাকে এবং মাঝের প্রকাণ্ড দরজাগুলো ভাঁজ করে দুপাশের দেওয়ালের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে 7খানা ঘরের উৎসব দৃশ্য একসঙ্গে দেখা যায়। প্রিন্স কিন্তু গতানুগতিকতা ভালোবাসতেন না। একটু উদ্ভট, একটু সৃষ্টি ছাড়া আয়োজন না হলে তার মন উঠত না। তাই মুখোশ নাচের 7খানা ঘর এখানে এমনভাবে নির্মিত যাতে একবারে 1খানা ঘরের দৃশ্যই দেখা যায়, তার বেশি নয়। 20-30 গজ অন্তর আচমকা বাঁক নিয়েছে ঘরগুলো এবং প্রতি বাঁকে নানা রকম অদ্ভুত চমকের ব্যবস্থা। ডাইনে বাঁয়ের দেওয়ালের ঠিক মাঝখানে একটা লম্বা সরু গথিক জানলা, জানালার বাইরে বারান্দা। 7খানা ঘরকে বেষ্টন করে রেখেছে এই জানলা। জানলার কাঁচাটা পাল্লা বন্ধ। এক একটা জানলার এক এক রকম রং। ঘরের মধ্যে যে রঙের সাজসজ্জা, জানলার কাঁচের রঙও তাই। যেমন পূব প্রান্তের ঘরটি নীল শয্যায় সজ্জিত,
জানলার রঙও গাঢ় নীল। দ্বিতীয় প্রকোষ্ঠের অলঙ্করণ এবং দেওয়াল ঢাকা পর্দার রং নীলাভ লাল, জানলা দুটো রঙও তাই। এইভাবে তৃতীয় ঘর আর জানলা সবুজ রঙের, চতুর্থের আসবাবপত্র হালকা কমলা রঙের, পঞ্চমটি সাদা, ষষ্ঠ কক্ষে বেগুনি। সপ্তম ঘরটির কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত ঝুলছে কালো মখমল, দেওয়াল ঢাকা পর্দা, কালো গালিচার উপর লুটোচ্ছে এই ভেলভেট পর্দা। কিন্তু এ ঘরের জানলার রঙের সঙ্গে ঘরের রঙের মিল নেই। এ ঘরের জানলা দুটোর কাঁচ টকটকে লাল, রক্ত লাল। সাতখানা ঘরের কোনোটি ঝাড়বাতি বা সামাদান রাখা হয়নি। কড়িকাঠ, মেঝে, দেওয়াল জোড়া বিস্তর স্বর্ণখচিত বিলাস সামগ্রীকে আলোকিত করা হয়নি সারি সারি দীপস্তম্ভ সাজিয়ে। আলো আসছে জানলার বাইরে থেকে, রঙিন কাঁচের মধ্যে দিয়ে। জানলার ঠিক বাইরে বারান্দার উপর দাউ দাউ করে জ্বলছে আগুন। 3 পায়ের ওপরে রাখা কাঁসার পাত্রে জ্বলন্ত অঙ্গারে পরিপূর্ণ। আগুনের আভা রঙিন কাঁচের মধ্যে দিয়ে সেই রংটিকেই ছড়িয়ে দিচ্ছে ঘরের মধ্যে। ফলে এক একটি ঘরে সৃষ্টি হয়েছে এক এক রকমের ফ্যান্টাস্টিক পরিবেশ, রোমাঞ্চকর, অলিক, উদ্ভট। পশ্চিম প্রান্তের কালো ঘরটির মধ্যে রক্তলোহিত জানলার রং এসে এমন এক নারকীয় পরিবেশ জাগিয়ে তুলেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। রক্ত লাল সেই আলোকরশ্মি যার মুখে পড়ছে তাকেই মনে হচ্ছে মানুষ নয়, শরীরই প্রেত। লোমহর্ষক এই দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে না এমন কেউ নেই, তাই এ ঘরে সচরাচর কেউ পা দিতে চায় না। এই ঘরেরই পশ্চিম দেওয়ালে বসানো আছে আবলুস কাঠের তৈরি একখানা দানবিক ঘড়ি। একঘেয়ে ধাতব শব্দে পেন্ডুলাম দুলছে তো দুলছেই। মিনিটের কাঁটা এক চক্কর ঘুরে এলেই শোনা যায় 1 ঘন্টা সম্পূর্ণ হওয়ার বাজনা। ধাতুর ফুসফুস ভারী মিষ্টি সুরে যেন গান গেয়ে ওঠে। গভীর, স্পষ্ট এবং উচ্চ গ্রামের সেই বাজনা এত মধুর যে অর্কেস্ট্রা স্তব্ধ হয়ে যায় ক্ষণিকের জন্যে। উৎকর্ণ হয়ে থাকে বাজনাদারেরা ঘড়ির বাজনা শোনার জন্য। বাজনা যখন শুরু হয় তখন যেন ছন্দ কেটে যায়। 7খানা ঘরের আমোদপ্রমোদের কারোর মাথা ঘোরে, বয়োজ্যেষ্ঠরা কপাল টিপে অন্যমনস্ক হয়ে যান। প্রতিধ্বনির রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই কিন্তু চাপা হাসি ছড়িয়ে পড়ে 7খানা ঘরে। বাজনাদারেরা বিমূঢ় হাসে, ফিসফিস করে কথা বলে, ভাবে কি বোকামিই না হয়েছে, পরের বার আর হবে না। কিন্তু 60 মিনিট মানে 3600 সেকেন্ড ঘুরে আসার পর মিনিটের কাঁটা যখন ঘন্টার বাজনা বাজায়, আবার দেখা যায় ঘর জোড়া সেই বিহুবলতা, ছন্দপতন, রোমাঞ্চ এবং অন্যমনস্কতা। তা সত্ত্বেও কিন্তু নাচের আসরে ফুর্তির অভাব ঘটে না। প্রিন্সের রুচি ভিন্ন এবং অদ্ভুত। বর্ণচ্ছটার তারতম্য ধরার সূক্ষ্ম দৃষ্টি তার ছিল, তাই মামুলি অলঙ্করণ দুচক্ষে দেখতে পারতেন না। তার পরিকল্পনা বলিষ্ঠ এবং উত্তেজক, ধ্যান ধারণায় আদিম জ্যোতি। কেউ কেউ তাকে এই কারণে বলে উন্মাদ। তার ভক্তবৃন্দ কিন্তু তা বলে না। প্রিন্সের কথা শুনলে, তার দর্শন পেলে, তার স্পর্শ লাভ ঘটলে মনেও হবে না তিনি আদৌ উন্মাদ। ঘরসজ্জা তাই অত উদ্ভট, কিম্ভূত কিমাকার। সব মিলিয়ে কিন্তু যেন একটা ভয়ানক রূপকথার অলিক দেশ। ঐশ্বর্য, আভরণ, জাঁকজমকের ঘাটতি নেই, কিন্তু সবই বিদঘুটে। আরব্য মূর্তিগুলোর অঙ্গ প্রত্যঙ্গ বেমানান। আসবাবপত্রের পরিকল্পনায় ক্ষিপ্ত মস্তিষ্কের দুরন্ত কল্পনার ছাপ, যেন প্রলাপের ঘুরে সৃষ্টি করেছে অপ্রকৃতস্থ কোনো শিল্পী। সুন্দর কিন্তু ভয়ঙ্কর, সৃষ্টি ছাড়া কিন্তু ন্যাক্কারজনক নয়, দেখলে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না। 7খানা ঘরে ছড়ানো এই ধরনের অজস্র স্বপ্ন। অর্কেস্ট্রায় প্রণয় বাজনা বাজলেই এই স্বপ্নগুলো যেন নেচে ওঠে। জানলার মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আসা বিশেষ রং শুষে নিয়ে জীবন্ত হয় এবং অস্বাভাবিক ছায়া মায়ার মধ্যে সরীসৃপ গতিতে সঞ্চারমান হয়।
সবই অবশ্য দৃষ্টিভ্রম, কিন্তু মনে হয় সত্যি সত্যি, সব সত্যি। ঘন্টা শেষে বাজে ভেলভেট কক্ষের দানব ঘড়ি। 7খানা ঘরে নেমে আসে শ্বাসরোধী নৈশব্দ। ঘড়ির বাজনা ছাড়া সবার কণ্ঠ তখন নীরব। স্বপ্নগুলো পর্যন্ত যেন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু প্রতিধ্বনির ঢেউ মিলিয়ে যেতে না যেতেই চাপা হাসির ঢেউ আছড়ে পড়ে 7খানা ঘরে। আবার উদ্দাম হয় ঐকতান সঙ্গীত, জাগ্রত হয় স্বপ্নগুলো। কাঁসার পাত্রস্থিত অগ্নি আলোকের রং শুষে নিয়ে নেচে দুলে ঘুরতে থাকে যেন ঘরময়। পশ্চিম প্রান্তের মখমল কক্ষে কেউ কিন্তু ভুলেও আসে না। সেখানকার কালো ভেলভেটের পটভূমিকায় রক্ত লাল রশ্মি রক্তহীন করে দেয়। অত কাছ থেকে আবলুস ঘড়ির টিকটিক হৃদাঘাত হাতুড়ির মতো আছড়ে পড়ে কানের পর্দায়। অন্য ঘরগুলিতে কিন্তু তিল ধারণের জায়গা নেই। প্রাণস্পন্দন উত্তাল হয়েছে বাকি 6টি ঘরে। ঘূর্ণিপাকের মতো ঘুরে ঘুরে নাচ চলছে তো চলছেই। হাসি, ফুর্তি, আনন্দ, উচ্ছ্বাস তুফান ঝড় সৃষ্টি করেছে 6খানা ঘরে। এমন সময় শুরু হলো মধ্যরাতের বাজনা। দানবিক ঘড়ির বক্ষপিঞ্জর থেকে ভেসে এলো সুরেলা সঙ্গীত, তীক্ষ্ণ, তীব্র, অথচ মধুর। সবাই নিশ্চুপ, সবাই উৎকর্ণ ঘণ্টাধ্বনির জন্য। পরপর 12 বার বাজল দানবিক ঘণ্টা। শেষ ঘণ্টার গমগমে রেশ তখনও মিলিয়ে যায়নি 7খানা ঘর থেকে। এমন সময় হাজার মানুষের খেয়াল হলো মুখোশ পরা এক আগন্তুকের আবির্ভাব ঘটেছে নাচের আসরে, অথচ একটু আগেও তাকে দেখা যায়নি। গুঞ্জন ছড়িয়ে গেল ঘরে ঘরে। গুজব গুঞ্জন বিস্ময় অভিভূত করল হাজার হাজার মানুষকে। সবশেষে আতঙ্ক, বিভীষিকা, ঘৃণার বিষে কুঁকড়ে গেল হাজারটি হৃদয়। ফ্যান্টাস্টিক ঘরগুলোর অপচ্ছায়া সমাকীর্ণ এই যে ছবি আমি আঁকলাম, সেই পরিবেশে সাধারণ মানুষের আবির্ভাব এতখানি চাঞ্চল্য সৃষ্টি করতে পারত না। অলীক, উদ্ভট, অবাস্তব রূপকথার রাজত্বে নিশ্চয়ই এমন কোনো আগন্তুকের আবির্ভাব ঘটেছিল যা এই ফ্যান্টাস্টিক পরিবেশকেও ম্লান করে দিয়েছে। কিন্তু মুখোশ নৃত্যের অনুমতি তো সবাইকে দেওয়া হয় না। আগন্তুক কিন্তু অনুমতির ধার ধারেনি। প্রিন্সের অসীম সৌজন্যকে ডিঙিয়ে আবির্ভূত হয়েছে নাচের আসরে। শরীরী রহস্য দীর্ঘকায় এবং বলিষ্ঠ। আপাদমস্তক কফিন সাজে আবৃত। মুখোশটি হুবহু মরার মুখের মতো। আড়ষ্ট মুখচ্ছবি খুঁটিয়ে দেখলেও মুখোশ বলে মনে হয় না। এত নিখুঁত মুখোশ। এ হেন গা ঘিনঘিনে চেহারাও বরদাস্ত করা যেত, কিন্তু অস্ফুট গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ল অন্য কারণে। অদ্ভুত এই মূর্তি বিমূর্ত লাল মৃত্যু। সারা গায়ে কাঁচা রক্তের দাগ, মুখে রুধির সিক্ত বিভৎস ক্ষত। বাজনাদারদের মাঝে ধীর পদক্ষেপে হাঁটছিল এই প্রেতচ্ছায়া। দেখেই শিউরে উঠলেন প্রিন্স। পর মুহূর্তে মুখ আরক্ত হলো প্রচণ্ড ক্রোধে। হুঙ্কার দিয়ে বললেন পারিষদদের, কার এত সাহস? আমাকে অপমান করার এত স্পর্ধা কার? ঘাড় ধরে টেনে আনুন, টান মেরে খুলে দিন মুখোশ। কাল সূর্য উঠলেই ফাঁসি দেব পাঁচিলের ওপর। নীল ঘরে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রিন্স। অর্কেস্ট্রা স্তব্ধ হয়েছিল আগেই। তার হাতের এই ইশারায় তাই 7খানা ঘরে গমগম করে উঠল তার বজ্রগভীর কণ্ঠস্বর। ফ্যাকাশে মুখে পারিষদরা ঘিরে দাঁড়িয়েছিল তাকে। অদূরে আগন্তুক। হুঙ্কার শুনেই কেউ কেউ এগোলো সেই দিকে, কিন্তু আচম্বিতে দীর্ঘ পদক্ষেপে প্রিন্সের দিকে এগিয়ে এলো প্রেতমূর্তি। সভয়ে সরে গেল সবাই। পথ ছেড়ে দিল মূর্তিমান আতঙ্ককে। কারো সাহস হলো না, প্রবৃত্তি হলো না রক্তাপ্লুত দেহ স্পর্শ করতে। বিনা বাধায় তাই মূর্তিমান আতঙ্ক প্রিন্সের 1 গজ দূর দিয়ে হেঁটে গেল নীলাভ লাল ঘর অভিমুখে। অদৃশ্য হস্তের ধাক্কায়
ঘর শুদ্ধ লোক পিছিয়ে যেতে লাগলো, সিটিয়ে রইল দেওয়ালের সঙ্গে। আগন্তুক বাধা পেল না কোথাও, তাড়াহুড়ো করল না। মেপে মেপে পা ফেলে ধীরে সুস্থে নীলাভ লাল কক্ষের মধ্যে দিয়ে পৌঁছল সবুজ কক্ষে, সেখান থেকে কমলা কক্ষে, তারপর সাদা ঘরে, এরপর বেগুনি প্রকোষ্ঠে। কিন্তু পথ রোধ করল না কেউ। বেগুনি ঘরে পৌঁছতেই সাময়িক কাপুরুষতা কাটিয়ে উঠে রুদ্র রোষে ধেয়ে গেলেন প্রিন্স। কোণ থেকে টেনে নিলেন শানিত ছুরিকা, কিন্তু তথাপি কারো সাহস হলো না তাকে সঙ্গ দেওয়ার। আতঙ্কে নীল হয়ে সিটিয়ে রইল দেওয়ালের গায়ে। আগন্তুক তখন ভেলভেট কক্ষের প্রান্তে পৌঁছেছে। ছুটতে ছুটতে খোলা ছুরি হাতে তার 3-4 ফুট দূরে গিয়ে পৌঁছলেন প্রিন্স। সহসা ঘুরে দাঁড়ালো আগন্তুক। আতীক্ষ্ণ চিৎকার করে উঠলেন প্রিন্স। ছুরি ছিটকে গেল। কার্পেটে নিষ্প্রাণ দেহটা শটান আছড়ে পড়ল আগন্তুকের পদতলে। সম্বিত ফিরে পেল অভ্যাগতরা। বিষম ক্রোধে ধেয়ে এলো কালো ঘরে। আবলুস ঘড়ির গা ঘেঁষে নিথর দেহে দাঁড়িয়েছিল আগন্তুকের দীর্ঘ মূর্তি। রাগে চেঁচাতে চেঁচাতে টান মেরে খসিয়ে আনা হলো মরার মুখের মুখোশ আর কফিন সাজের পোশাক। রক্ত জল হয়ে গেল পরক্ষণেই। কফিন সাজের অন্তরালে শুধুই শূন্যতা, শরীর নেই। এইভাবে এলো লাল মৃত্যু। এলো রাতের আধারে চোরের মতো নিঃশব্দ চরণে। একে একে অভ্যাগতরা আছড়ে পড়ল রুধির রঞ্জিত দেহে। আর নড়ল না। স্তব্ধ হলো আবলুস ঘড়ি। নিভে গেল তেপায়ার অগ্নিশিখা। অন্ধকার, অবক্ষয় আর লাল মৃত্যুর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হলো ভূখণ্ডে। কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন এডগার অ্যালেন পোয়ের লেখা ছোট গল্প দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ। কথক অনির্বাণ, প্রিন্স প্রসপেরো সৌহার্দ্য, সূত্রধর আমি হৃদাকাশ, আবহ সঙ্গীত ও শাব্দিক সম্পাদনায় আমি হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতি শ্রমণ, পর্ব পরিচালনায় অনির্বাণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।